তো এই পর্বের শুরুতে আমরা হেসাংকে দেখতে পাই পার্কের পাশে ব্রিজের ওপর দিয়ে মর্নিং ওয়াক করছিল আর কানে হেডফোন দিয়ে মায়ের সাথে কথা বলছিল। হঠাৎ হেসাং এর মনে হয় কেউ তাকে পেছন থেকে ফলো করছে, কিন্তু কাউকেই দেখতে পায় না। পরে হেসাং জুতার ফিতা বাঁধছিল, তখনই হঠাৎ কেউ পেছন থেকে এসে হেসাংকে কোলে নিয়ে ব্রিজের ওপর থেকে নদীতে ফেলে দেয়। হেসাং পানিতে পড়ে বাঁচার জন্য তার মার কাছে সাহায্য চাইতে থাকে। মা ফোনের অপর প্রান্ত থেকে বোঝার চেষ্টা করে তার মেয়ের আসলে কি হয়েছে। এর মধ্যে হেসাংকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেয় সোহা, আর সাথে সাথে হেসাং এর মায়ের ঘুমটাও ভেঙে যায়। আসলে এতক্ষণ এটা স্বপ্ন দেখছিল সে, বাস্তবে নয়। কিন্তু হেসাং এর মা ঘাবড়ে গিয়ে ভাবে দুঃস্বপ্ন কিভাবে এত বাস্তব হতে পারে। পরবর্তী দৃশ্যে দেখা যায় হেসাং অফিসে যাবার জন্য বাস ধরতে বাস স্ট্যান্ডে যাচ্ছিল, সাথে সোহাও যাচ্ছিল। চলতে চলতে হেসাং মায়ের স্বপ্ন নিয়ে কথা বলতে থাকে। এরপর সোহা জিজ্ঞেস করে হেসাং এর মা কেমন স্বপ্ন দেখে আর তার স্বপ্নের ফল কেমন হয়। হেসাং এক এক করে বলতে থাকে কিছু স্বপ্ন আর তার ফলাফল। সোহা বলে এসব কাকতালীয় ঘটনাও হতে পারে। এরপর তারা কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে চলে আসে। হেসাং বলে আমার বাস এখান থেকে যাবে, তুমি এখন চলে যেতে পারো। এরপর হেসাং মনে মনে বলে এবার মায়ের স্বপ্নের জন্য যে কার বিপদ আসবে, আমার নাকি মায়ের কে জানে। এটা সোহা শুনতে পায়। এরপর হেসাং যখন বাসে ওঠে তখন সোহা উঠে হাতের ফাইলগুলো নিয়ে সাহায্য করে। সোহার হঠাৎ এভাবে আসা দেখে হেসাং অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে তোমার স্কুলে লেট হবে না? সোহা বলে একটু লেট হলে কিছু হবে না, পরীক্ষা আসতে এখনো 2 সপ্তাহ আছে। এরপর বাস থেকে নেমে অফিসের দিকে দুজন কথা বলতে বলতে যাচ্ছে, তখন কোয়ানো পেছন থেকে ডাক দেয়। হেসাং সাথে সাথে উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু মনে মনে ভাবে একটু স্মার্ট ভাবে কথা বলতে হবে। এরপর কোয়ানোকে দেখে বলে আপনাকে তো আজ দারুণ লাগছে। কোয়ানো উত্তর দেয় আমি একটু গেট আপ চেঞ্জ করার চেষ্টা করেছি। এরপর কোয়ানো সেখানে সোহাকে দেখে বলে আরে পার্ক সোহা, আমাদের মনে হয় আগে দেখা হয়েছিল। এরপর হেসাংকে বলে কালকে যার বিপদে পড়ার কথা বলেছিলেন সে কি সোহা ছিল? হেসাং বলে হ্যাঁ সেই। আরো কিছু বলতে যাবে তার আগে মনে মনে ভাবে কোয়ানো আবার হেসাং আর সোহাকে নিয়ে উল্টাপাল্টা না ভাবে। তখন আবার বলে আমি আসলে খুবই দায়িত্বশীল, তো তাই সোহার লিগ্যাল গার্জিয়ান হিসেবে আছি। লিগ্যাল গার্জিয়ান শুনে সোহার মুখ তো বিরক্তিকর হয়ে ওঠে। সোহা রাগ করে ফাইলগুলো জোরে হেসাং এর হাতে ধরিয়ে দিয়ে রাগ দেখিয়ে চলে যায়। কোয়ানো জিনিসটা মজা হিসেবে ভাবে, এরপর নিজে হেসাং এর হাত থেকে ফাইল নেয়। আর এখানে কোয়ানো আগের দিনে না দেওয়া চকলেট বক্সটাও আজকে তাকে দিয়ে দেয়। হেসাং হেসে বলে আমি কি বাচ্চা নাকি যে চকলেট খাবো? এরপর বক্স খুলে চকলেট একটা মুখে দিয়ে বলে দারুণ টেস্ট। কোয়ানো বলে আমরা এমন ড্রেস কোড পরেছি তাতে অনেকেই ভাববে আমরা ম্যাচিং করে কাপল ড্রেস পরেছি। হেসাং একটু লজ্জা পাবার ভান করে চকলেট কোয়ানোকে খাইয়ে দিয়ে চলে যায়। এই দৃশ্য দেখে সোহা তো হিংসায় জ্বলে যাচ্ছিল। এরপর অফিসে আসার পর চই একটা পানির বোতল এনে হেসাংকে দিয়ে বলে আজ আপনার লি ডে-সং এর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে তাই না, এই বোতল রাখুন। হেসাং অবাক হয়ে এই পানির বোতলের রহস্যটা জিজ্ঞেস করে, আর সে জিজ্ঞেস করে চই কি লোকটাকে ভালো করে জানে কিনা। তখন চই বলে খুব ভালো করে চিনি, তার জন্য লয়ার শিনের মতো বড় লয়ারকেও বড় মেডিকেল থেরাপি নিতে হয়েছিল। কোয়ানো জিজ্ঞেস করে লি ডে-সং কি কোনো মব নাকি ড্রাগ অ্যাডিক্টেড লোক? হেসাং ফাইল দেখে বলে একজন নিয়মিত চোর যে কিনা এবার ফ্রি নিউজ পেপার চুরির দায়ে ধরা পড়েছে, তাও 300 ফ্রি নিউজ পেপার। যাই হোক, এরপর সেই লি ডে-সং এসে হাজির হয় আর হেসাংকে খুঁজতে থাকে। হেসাং জেরা করার জন্য লি ডে-সংকে নিয়ে পাশের রুমে যায়। লয়ার শিন তখন একটা কোল্ড ড্রিঙ্কস ক্যান ছুঁড়ে দেয় কোয়ানোর দিকে আর বলে চলো আমরা ছাদ বারান্দায় গিয়ে কফি খেয়ে আসি, কারণ একটু পরে এখানে তুমুল আওয়াজ বেড়ে যেতে পারে। কোয়ানো বুঝতে পারে না এমন কথার মানে কি। তো যাই হোক, মিটিং রুমে হেসাং ফাইল দেখে কেস পড়ে আর লি ডে-সংকে বলে এই নিয়ে 17তম বার আপনি চুরি দায়ে ধরা পড়লেন, এবার আপনাকে নিশ্চিত জেলে যেতে হবে। লি ডে-সং বলে আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। হেসাং এবার একটু জোরে বলে, তাও লি ডে-সং তাও শুনতে পায় না বলে। এবার হেসাং তার সর্বোচ্চ গলার জোর দিয়ে বলে। তখন লি ডে-সং বলে কেন আমাকে জেলে যেতে হবে? এরপর কথা আরো হতে থাকে। হেসাং বলে ফ্রি নিউজ পেপার চুরি করার মানে নেই, অনেকেই পড়ে ফেলে দেয়, সেগুলো কুড়িয়ে নিতে পারেন। লি ডে-সং এবার শুনতে পায় না। তখন পানির বোতল হাতে নিয়ে পানি খেতে খেতে বলে এই জন্যই পানি দরকার, বুঝতে পারলাম। এবার হেসাং চিৎকার করে বলে আগামী দিন আপনার ছেলেকে নিয়ে আসবেন, আপনার সাথে আর কথা বলতে আগ্রহী নই। তখন লি ডে-সং নিষেধ করে ছেলেকে ডাকার জন্য। এই নিয়ে দুজনে তর্ক হয় অনেকক্ষণ। এরপর বাসায় ফিরে এই ঘটনা সোহাকে জানানোর পরে সোহা জানতে চায় ছেলেকে ডেকেছিলে কিনা। হেসাং বলে ডাকা হয়নি, তবে তার সাথে আমি আর কথা বলতে চাই না।
আর এখানেই এই অবস্থা, কোর্টরুমে কি করবে কে জানে। তো পরের দিন দেখা যায় হেসাং এর মা অনেক খাবার জিনিস প্যাক করেছে হেসাং এর জন্য। দুই সহকর্মী বলে, ইউনজু শহরে কি যুদ্ধ লেগেছে, খাবার পাওয়া যাচ্ছে না, এত খাবারও খাবে কখন। হেসাং এর মা বলে ফ্রিজে রাখলে 1 মাস খেতে পারবে। এরপর হেসাং এর বয়ফ্রেন্ড আছে কিনা এই নিয়ে কথা ওঠে, কারণ বয়স 30 হতে যাচ্ছে। হেসাং এর মা বলে বয়ফ্রেন্ড নেই, তবে মনে হয় সহকর্মী কোয়ানোকে পছন্দ করে। তিনজনে এসব কথা বলে হাসাহাসি করছিল, তখন জুনগুক ওরফে গিলডং এসে সব শুনছিল। কথা শেষ হলে সামনে এসে হেসাং এর মায়ের টিফিন বক্স ফেরত দিয়ে বলে খাবার অনেক সুস্বাদু ছিল। মিথ্যা প্রশংসা দিয়ে মন জয় করে নিল আর কি। পরে গিলডং খাবার ডেলিভারি দিতে বের হয়, তখন ফোনে মেসেজ আসে। মেসেজ ওপেন করলে দেখে স্প্যাম মেসেজ। নিজে নিজেই বলে আজকাল আমার স্প্যাম মেসেজ বেশি আসছে। অন্যদিকে আমরা দেখতে পাই সোহা যাকে নাম্বার লোকেশন বের করতে বলেছিল সেই লোকটা তার রুমে বসে আফসোস করছে, কারণ জুনগুক একটা মেসেজও ওপেন করেনি লিঙ্ক থেকে। তাহলে লোকেশন কিভাবে বের করবে, মনে হয় বুঝে ফেলেছে এই জন্য। ওদিকে হেসাংকে নিয়ে সোহা আবার অফিসে এগোচ্ছিল। আজ সোহা নর্মাল একটা শার্ট প্যান্ট পরেছে দেখে হেসাং জিজ্ঞেস করে স্কুল ড্রেস না পরে আসলে স্কুলে ঝামেলা হয় না। সোহা কোনোভাবে এড়িয়ে যায় টপিকটা। আজকে এত বেশি ফাইল টানতে গিয়ে সোহা হাঁপিয়ে যাচ্ছিল। তখন বলে এত ফাইল নিয়ে বাসা থেকে কে বের হয়। হেসাং বলে এগুলো আমি রাতে পড়েছি। সোহা তো ফাইল ম্যানেজ করতে গিয়ে ফেলেই দিচ্ছিল। এরপর সোহার কল আসে। হেসাং উকি দিতে সরে গিয়ে বলে তুমি যাও, আমি আসছি। হেসাং বলে মনে হয় গার্লফ্রেন্ডের ফোন কল। আসলে কল করেছিল ওই লোকটা, আর জানায় যে জুনগুক এখনো কোনো মেসেজ ওপেন করছে না, তাই জানাও যাচ্ছে না, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, পেলেই জানাবো। সোহা বলে একটু দ্রুত কাজ করার জন্য। ফোনে কথা শেষ হতে সোহা দ্রুত লিফট ধরতে যায়। হেসাংকে ফাইল দিতে হবে এই জন্য, কিন্তু লিফটের মধ্যে কোয়ানোর সাথে দেখা হয়ে যায়। এরপর কথায় কথায় কোয়ানো জিজ্ঞেস করে সোহার বয়সের ব্যাপারে। সোহা বলে কথা বলতে বয়স লাগে নাকি, আর আমি আপনার ছোটই হব। কোয়ানো এবার নিজের কাজিনের সাথে সোহার লাইন করিয়ে দেওয়া যায় কিনা সেভাবে প্রস্তাব করে, কিন্তু সোহা থামিয়ে দিয়ে বলে আমি অন্য কাউকে পছন্দ করি। কোয়ানো এরকম রুড আচরণ দেখে জিজ্ঞেস করে সোহা কি কোনোভাবে কোয়ানোর উপরে রেগে আছে কিনা, কিন্তু মনে মনে ভাবে হেসাং এর কাছে কাছে থাকলেই সোহা চেতে যায়। তাহলে কি সোহা আবার হেসাংকে পছন্দ করে? সোহা এটা জেনে গিয়ে হ্যাঁ উত্তর দেয়। কোয়ানো বিব্রত হয়ে যায় দেখে সোহা এড়িয়ে গিয়ে বলে আমি আপনার উপরে বিরক্ত। এরপর তারা চলে আসে আর লিফট থেকে বের হয়। তখনই ভেতরের ঘর থেকে হেসাং এর চিৎকার শোনা যায়। দুজনেই ছুটে যায় আর গিয়ে দেখে লি ডেসং একটা ময়লার ঝুড়ি নিয়ে হেসাং এর দিকে ছুঁড়ে মারার চেষ্টা করছে, আর হেসাংও না বলে চিৎকার করে। এক পর্যায়ে লি ডেসং ময়লার ঝুড়ি ছুঁড়ে মারে, কিন্তু সোহা তখন হেসাংকে আগলে দাঁড়ায়। তখন সোহা আহত হয় কিছুটা। কোয়ানো ছুটে গিয়ে লি ডেসংকে শাসাতে থাকে। লয়সিন এসে এবার সবাইকে শান্ত হতে বলে। চৈত্য পুলিশ কল করতেই যাচ্ছিল, কিন্তু লয়সিন আটকায়। কোয়ানো এক প্রকার ঝগড়া করে এমন আচরণের জন্য, কিন্তু লয়সিন শান্তভাবে লি ডেসংকে নিয়ে বাইরে চলে যায়। হেসাং আগে সোহাকে দেখে যে বেশি আহত হয়েছে কিনা। এরপর লয়সিনের পিছু পিছু যায়। লয়সিন বাইরে গিয়ে পার্কের বেঞ্চে বসে লি ডেসংকে বোঝাতে চেষ্টা করে লি ডেসং যা করেছে সেটা ভালো কাজ নয়, এতে করে কেউ মারাত্মক আহত হতে পারত। এভাবে লয়সিন বোঝাচ্ছিল। তখন সেখানে হেসাং আর সোহা আসে। তখন লয়সিন জোরে জোরে লি ডেসংকে বলে হেসাং অনেক ভালো অ্যাটর্নি, সে আপনাকে ক্ষমা করে দেবে আর কেস দেবে না। এভাবে বলে যেন হেসাং শুনতে পায়। পরে হেসাংকে বলে আমি কেস সলভ করে দিলাম, কিন্তু হেসাং বলে আমি ক্ষমা করব কে বলেছে, আর যা হবে আইন অনুযায়ী হবে। তখন লয়সিন বলে সবকিছু আইন দিয়ে দেখলে হয় না, তাহলে তো তোমাকে নিয়ে কমপ্লেন করা উচিত আমার। তুমি প্রসিকিউটরের সাথে হাত মিলিয়ে নিজের ক্লায়েন্টের সাথে প্রতারণা করেছো। হেসাং কিছু বলতেই যাবে, মানে এক প্রকার চ্যালেঞ্জ করতে যাবে, কিন্তু অবস্থা খারাপ দেখে সোহা মাঝে এসে দাঁড়ায়। আমি যেহেতু আহত, আমি ভিকটিম, তাই আমি তাকে ক্ষমা করে দেব, কেস দেব না। হেসাং সেখান থেকে রাগ দেখিয়ে চলে আসলে সোহা তার পিছু পিছু আসে, সরি বলে বোঝানোর চেষ্টা করে। পরে তাদের মধ্যে ঝামেলা মিটিয়ে নেয়। পরে অফিসে গিয়ে দেখা যায় লি ডেসং এর কেসটা কোয়ানোকে দেওয়া হয়েছে। কোয়ানো প্রথমে হয়তো স্বাভাবিকভাবেই নেয়, কিন্তু পরে দেখা যায় কোয়ানো অফিসের রুমের বাইরে গিয়ে পাগলের মতো আচরণ করে আর বলতে থাকে আমাকেই কেন দেওয়া হলো। তার এই পাগলামির দৃশ্য আবার জাজ কিম আর তার 2 সহকারী দেখে ফেলে। অন্যদিকে অফিসে চৈতো এবার লয়সিন ও হেসাং এর দ্বন্দ্বের মাঝে চ্যাপ্টা হতে থাকে, মানে দুজনের মাঝখানে চৈকে মাধ্যম রেখে তারা কথা চালাচালি করতে থাকে। চৈ রীতিমতো পাগল হয়ে যাচ্ছিল, আর তখন কোয়ানো এসে তাকে যেন বাঁচায়। কোয়ানো এবার লি ডেসং এর সব ফাইল হেসাং এর কাছে যায়। এরপর সব ফাইল নিয়ে কোয়ানো কেস স্টাডি করতে থাকে, বিভিন্ন জায়গায় তথ্য কালেক্ট করতে যায়, এমনকি ভিকটিমের বাড়ি গিয়েও পানিতে চুবানি খেয়ে আসে। কোয়ানোর এত এফোর্ট দেখে হেসাং বাসায় গিয়ে সোহার সাথে আলাপ করতে থাকে আর বলে কোয়ানোকে তো শান্তিতে নোবেল দেওয়া উচিত, এভাবে এত ভালো করে সব করছে, এত কিছু সহ্য করছে।
পরে সোহা জিজ্ঞেস করে হেইসাং এর মায়ের সেই দুঃস্বপ্নের কথা জিজ্ঞেস করে। এই যে যা হচ্ছে সব তো স্বপ্নের ফল হতে পারে। হেইসাং দ্রুত তার মাকে কল করে। তার মা তখন শপিং করছিল। দুজনের মধ্যে কথা হয় আর বেতন কবে পাবে এটাও জিজ্ঞেস করে। এরপর বাড়ি না আসলে খবর আছে এসব বলে তার মা হুমকি দেয়। হেইসাং ছুটিতে বাড়ি যেতে রাজি হয়। হেইসাং এর মা এবার গিলডংকে হেইসাং আসার খবর দিয়ে জিনিসপত্র কিনতে বলে। এবার তো সুযোগ আসছে। গিলডং প্রথমেই রাস্তার পাশে সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেয়, যাতে কিছু করলে প্রমাণ না থাকে। পরের দিন হেইসাং অফিসে গিয়ে দেখে কোয়ানো টেবিলেই ঘুমাচ্ছে। হেইসাং নিজের টেবিলে শব্দ করে কোয়ানোর ঘুম ভাঙায়। মানে সারা রাত কোয়ানো এখানেই ছিল। হেইসাং এবার রাগারাগি করতে থাকে, এত কষ্ট করার কি দরকার, কি চায় সে। কোয়ানো পরে বুঝিয়ে বলে আসলে কোয়ানো ভিকটিমকে সাহায্য করতে চায়, তার অবস্থা তুলে ধরে তাকে নির্দোষ প্রমাণ করতে চায়। এরপর কোর্টরুমে আসে, যেখানে প্রসিকিউটর ডো হিউন নানাভাবে লি ডেসংকে অপরাধী প্রমাণ করতে চায়, কিন্তু অবশেষে কোয়ানো বাস্তবতা তুলে ধরে। আধুনিক যুগে সবাই অনলাইনে খবর দেখে, কেউ আর পেপার পড়ে না, কিন্তু লি ডেসং এর জীবন চলে এই পেপার বিক্রির টাকায়। তাই তার জীবন বাঁচাতে পেপার চুরি করতেই হয়। সবাইকে ভিকটিমের জায়গায় দাঁড়িয়ে দেখতে হবে। অবশেষে সবাই বুঝতে পারে আসলে ভিকটিম নির্দোষ। পরে হেইসাং ট্রেনে যেতে যেতে কোয়ানোর কথাগুলো মিলিয়ে দেখে আসলে সব সত্য। তাই হেইসাং চায় কোয়ানোর হেল্প করতে। কিন্তু এবার সোহা সব বুঝতে পেরে কিছুটা মুড অফ করে ফেলে। পরের দিন লাঞ্চে ফ্রি কুপন অফার পেয়ে লয়েশিন, কোয়ানো, চই আর হেইসাং রেস্টুরেন্টে খেতে আসে। সেখানে আবার কুপন অফার নিয়ে জাজ কিম, 2 সহকারী আর ডো হিউনও ছিল। পরে 8 জন এক টেবিল নেয়। এখানে কোয়ানোর কেস নিয়ে কথা বলতে বলতে হেইসাং আর ডো হিউনের মধ্যে ঝগড়া বেঁধে যায়, এমন যে টেবিলে অন্য কেউ আর খাবারই নিতে পারছিল না। পরে জাজ কিম তাদেরকে থামায়। পরের দিন সকালে একা একা লি ডেসংকে বসে থাকতে দেখে সোহা তার মনের কথা শুনে বুঝতে পারে তার খিদে পেয়েছে, কিন্তু টাকা নেই। তখন সোহা তাকে রুটি কিনে দেয়। এদিকে বাসায় এসে হেইসাং এর মায়ের দেওয়া জিনিসপত্র গুছিয়ে রাখার পর সোহা হেইসাং এর সাথে এই ব্যাপারে কথা বলে জানায় যে লি ডেসংকে যে কেস করেছে সে দুঃসম্পর্কের ভাই হয়। লি ডেসং তার কাছে গিয়ে রিকোয়েস্ট করে কেস তুলে নিতে, কিন্তু রাজি হয় না। তখন হেইসাং এখানে রিলেটিভ নেগোসিয়েশনের একটা রুল বলে আর সোহাকে হেল্প করতে বলে যাতে সেই রিলেটিভ কেস তুলে নেয়। অন্যদিকে লি ডেসংকে কোর্টে তোলা হবে, জেল তো হয়েই যাবে মনে হচ্ছিল। কোয়ানো আর লয়াশিন তাকে সান্ত্বনা দেয়। সোহা এবার স্যুট বুট পরে চলে আসে হেইসাংকে হেল্প করার জন্য। সোহাকে দেখে তো হেইসাং এর ক্রাশ খাওয়ার মতো অবস্থা। এরপর দুজনে মিলে প্ল্যান করে কি করা যায়, কিন্তু সেই লোক আবার গেলেই পানি ছুঁড়ে মারে। তাই এরা একটা ছাতাও নেয়। এবার দুজনে তার বাড়িতে যায়। উপর থেকে দেখে এক গামলা পানি নিয়ে লোকটা নামে, কিন্তু যখন পানি মারে তখন সোহা তাদের হাতে থাকা ছাতাটাকে মেলে ধরে। এবার তো হেইসাং তার উকিলের বুদ্ধিতে লোকটাকে বেকা দিয়ে ফেলে, আর সোহা তো মনের কথা শুনে আরো ফাঁসিয়ে দেয়। তারপর সেই লোক কেস তুলে নেওয়ার জন্য কাগজে সই করে দেয়। এটা নিয়ে বের হবার পর সোহাকে ট্রিট দিতে চায় হেইসাং। সোহা অ্যাকুয়ারিয়ামে যাবে বলে, তো রাতে তারা যাবে বলে রাজি হয়। পরবর্তীতে কোর্টে যখন লি ডেসংকে জেলে শাস্তি দেওয়াই হবে, তখন হেইসাং দ্রুত এসে কোয়ানোর হাতে ফাইল দিয়ে দেয়। এটা দেখে তো কোয়ানো এত এক্সাইটেড হয়ে যায় যে ভরা আদালতে অনেকক্ষণ হেইসাংকে জড়িয়ে ধরে। পরে সেই ফাইল কোর্টে সাবমিট করে। ডো হিউনের মুখটা একদম কালো হয়ে যায়। লি ডেসং এখন মুক্ত। কোর্ট থেকে বের হয়ে কোয়ানোকে দেখে হেইসাং উল্টো দিকে যাচ্ছিল। পরে কোয়ানো এসে বলে জড়িয়ে ধরার জন্য মাইন্ড করেছে কিনা। হেইসাং অস্বাভাবিকভাবে নেয় না, কিন্তু এবার কোয়ানো হাত ধরে কিস করে আর গার্লফ্রেন্ড হতে অফার করে। হেইসাং বিব্রত হলে কোয়ানো বলে হেইসাং কি তাকে অপছন্দ করে। হেইসাংও বলে দেয় সেও পছন্দ করে। এই দৃশ্য আবার দূর থেকে সোহা দেখতে পায় আর হৃদয়ে ভেঙে যাওয়া প্রেমিকের মতো সেখান থেকে চলে যায়। সোহা গিয়ে তার স্কুল মাঠে শুয়ে থাকে। পরে সব চিন্তা করে সেই ছোট্ট পুতুলটা ছুঁড়ে ফেলে দেয়। সেটা আবার সাংবিন কুড়িয়ে পায়। রেকর্ড শুনে বুঝতে পারে আসলে সোহা মনে মনে হেইসাংকে পছন্দ করে। রাতে হেইসাং বারবার সোহাকে কল করতে থাকে, কিন্তু সে ধরে না। পরে সেখানে লি ডেসংকে দেখে আর তার সাথে কিছুক্ষণ কথা বলে। এদিকে জুনগুক অবশেষে একটা স্প্যাম মেসেজ ওপেন করে আর তার লোকেশন ট্র্যাক হয়ে যায়। জুনগুক এবার এখানে একটা হাতুড়ি নিয়ে এসে হেইসাং এর মায়ের সাথে কথা বলার জন্য আসে। দৃশ্য শিফট হলে আমরা হেইসাংকে তার মায়ের সাথে কথা বলতে দেখতে পাই। তার মা এখানে স্বাভাবিক কথা বলছিল, কিন্তু কিছু উপদেশ দিচ্ছিল জীবন নিয়ে। হেইসাং বোঝানোর চেষ্টা করে মা বিপদে আছে কিনা। এদিকে আমরা দেখতে পাই জুনগুক মায়ের মাথা ফাটিয়ে দিয়েছে, হয়তো মেরেও ফেলবে, কিন্তু মারা যাবার আগে মেয়ের সাথে কথা বলতে দিয়েছে। কথা বলা শেষে জুনগুক ভয় দেখায়, নানা কথা বলে, হেইসাং এর সাথে শত্রুতার কথা বলে। হেইসাং এর মা বলে আমি এমনভাবে মেয়েকে তৈরি করিনি যে সে তোমার মতো হবে। এরকম আরো কথা বলে দেখে জুনগুক আরো রেগে যায়। এবার তো সোহার কাছে লোকেশন আসে আর সেটা পরিচিত লাগে। হেইসাংও বের হচ্ছিল দেখে সোহা জিজ্ঞেস করে মায়ের লোকেশন। পরে সোহা বলে জুনগুক এই লোকেশনে আছে। হেইসাং ভয় পেয়ে যায় আর তখনই ল্যান্ডলাইনে কল আসে।
সোয়া রিসিভ করে, কিন্তু কি নিউজ আসে তা এখন বলে না। হেসাং মনে মনে বলে স্বপ্নের ফল হয়তো কল্পনা থেকেও কষ্টের এবং মারাত্মক। আর এখানেই এই পর্বে শেষ হয়ে যায়। পরবর্তীতে আরও জটিল রহস্য সামনে আসতে চলেছে, সেসব নিয়েই ফিরে আসবো নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।